গতকাল থেকে আজ পর্যন্ত যে ঘটনাক্রম এই আইপ্যাকের অফিসে ইডির যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথমে প্রতীক জৈনের বাড়িতে যাওয়া এবং তারপর সেখান থেকে সেক্টর 5-এর অফিসে যাওয়া, যা ঘটনাক্রম গতকাল থেকে আজ পর্যন্ত দেখেছেন, তাতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ন্যারেটিভ তৈরি করেছেন। কিছু রাজনৈতিক মহলে ন্যারেটিভ তৈরি হয়েছে আর কিছু ন্যারেটিভ সাধারণ মানুষের তৈরি হয়েছে। আজকে গতকালের পর আজকেও আমরা এটা নিয়েই কথা বলবো, কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে কথা বলেছেন, আজকে অন্যান্য রাজনৈতিক দল তারাও এটা নিয়ে আবারও কথা বলেছে, তো ডেফিনেটলি এটা নিয়ে কথা হবে। কিন্তু এই মুহূর্তে যারা নজর রেখেছেন হাল্লা বলে, তাদেরকে আরও একবার একটু মনে করাই গতকাল থেকে আজ পর্যন্ত ঠিক কী কী হলো, সুবিধে হবে ব্যাপারটা আরও একবার অনুধাবন করতে সবার, আপনার, আমার অতিথিদের। দেখুন, বৃহস্পতিবার 8ই জানুয়ারি সকাল 6:30 লাডন স্ট্রিটে প্রতীক জৈনের ফ্ল্যাটে ইডি হানা, তল্লাশি সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের অফিসেও। সকাল 10:40 প্রতীকের বাড়িতে ডিসি সাউথ এবং শেক্সপিয়ার সরণি থানার ওসি। বেলা 11টা প্রতীকের বাড়িতে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বেলা 11:10 পুলিশ বাহিনী নিয়ে প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী। বেলা 11:30 হাতে সবুজ রঙের ফাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক নিয়ে প্রতীকের বাড়ি থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। বেলা 11:42 আইপ্যাকের অফিসে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 12:15 আইপ্যাকের অফিসে পৌঁছলেন ডিজি রাজীব কুমার। দুপুর 1:45 গোদরেজ ওয়াটারসাইড বিল্ডিংয়ের বেসমেন্টে বসেন মুখ্যমন্ত্রী। দুপুর 2:30 প্রতীকের বাড়ি থেকে বেরিয়ে গেলেন ইডি আধিকারিকরা। বিকেল 4:05 আইপ্যাকের অফিসে পৌঁছন প্রতীক জৈন। বিকেল 4:25 আইপ্যাকের অফিস থেকে বেরোন মুখ্যমন্ত্রী। বিকেল 5টা আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে যান ইডি তদন্তকারীরা। রাতে ইডির বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় জোড়া মামলা মুখ্যমন্ত্রী এবং পুলিশের। শুক্রবার 9 জানুয়ারি সকাল 9:30 দিল্লিতে অমিত শাহের দপ্তরের সামনে ধর্নায় 8 তৃণমূল সাংসদ। দুপুর 2:34 হাইকোর্টে প্রবল ভিড়, আইনজীবীদের বিশৃঙ্খলা। আইপ্যাক সংক্রান্ত 2টি মামলা মুলতুবি, প্রস্থান বিচারপতি শুভ্রা ঘোষের। 14 জানুয়ারি পরবর্তী শুনানি। দুপুর 3টে যাদবপুর 8B থেকে ইডির অভিযানের প্রতিবাদে মিছিলে মুখ্যমন্ত্রী। মিছিল শেষে হাজরায় সভা। এই সভা, সেখান থেকে কি বার্তা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন আপনারা। একে একে দেখাবো সবকিছু, কিন্তু শুরুতেই গতকালের ঘটনার জাস্টিফিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় কি দিচ্ছেন। বলছেন কোনো অন্যায় করিনি। অনেকে বলছেন যে সংবিধান স্বীকৃত একটা সংস্থা, তারা যখন তাদের কাজ করছে তখন সেখানে নাকি বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইত্যাদি অভিযোগ উঠছে। কিন্তু তিনি বলছেন আজকের ডেটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাজরার সভা থেকে বলছেন যা করেছি কোনো অন্যায় করিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এ কথা দাঁড়িয়ে বলছেন, তিনি বলছেন যে আমি তৃণমূল সুপ্রিমো হিসেবে যেটা করেছি ঠিক করেছি। কি বলেছেন মাননীয়া, দেখাই, দেখুন। আমি Z+ ভুলে যান, আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করে, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের SIR এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার BLA 1 এর ঠিকানা, BLA 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ। 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপর আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি, যেমন জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতি করে এসেছেন বরাবর। অতি বড় শত্রু এ কথা বলবে এক বাক্যে যে তার কথায়, এক বাক্যে, এক ডাকে কত মানুষের সমাগম হতে পারে, এবং তিনি প্রকৃতই জননেত্রী হয়ে উঠেছেন। তার আদর্শ, তার পথ, তার মূল্যায়ন তার মতো করে, হয়তো সেখানে বিরোধ থাকতে পারে, কিন্তু তারপরেও একথা অতি বড় শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়, অতি বড় শত্রু একথা বলবেন যে হ্যাঁ, রাজ্যের বিরোধী নেত্রী যখন তিনি ছিলেন, আর আজকে যখন তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্যারিশমা এক ফোঁটাও কমেনি, বরং উত্তরোত্তর বেড়েছে বললেও অত্যুক্তি হবে না হয়তো। আর আমার
আজকের গেস্টরা কি বলবেন দেখি। আজকে আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই। আমার সঙ্গে বিজেপির তরফ থেকে মুখপাত্র অরিজিৎ দা রয়েছেন, অরিজিৎ বক্সি। অরিজিৎ দাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন অমিতাভ সিংহ, কংগ্রেস মুখপাত্র। অমিতাভ দাকে স্বাগত জানাবো। বাকি গেস্টরা আসবেন, তাদের সঙ্গেও একে একে কথা বলবো, আলাপ করব। কিন্তু আমি একটু অরিজিৎ দাকে দিয়ে শুরু করতে চাইবো। অরিজিৎ দা, কি বুঝছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বলছেন যে কোনো অন্যায় করিনি, জোর গলায়, এবং তৃণমূল সুপ্রিমো হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসেবে বলছেন কোনো অন্যায় করিনি, কালকে যা করেছি ঠিক করেছি। গতকাল থেকে যে চ্যানেলেই যাচ্ছি না কেন এই বিষয়ে যখনই আলোচনা হচ্ছে, আমি মমতা ব্যানার্জিকে কোট করেই আলোচনা শুরু করছি, কারণ ওনার থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মন্তব্য এই বিষয়ে আর কেউ করতে পারেননি। সেই যে মমতা ব্যানার্জি বলেছিলেন একটা কিউট গলায় ট্রান্সলেশন, চোর কি মাইয়া জোর সে বলে, ঠিক এটা মানে অ্যাবসলিউটলি অ্যাপ্রোপ্রিয়েট আজকের এই পরিস্থিতির জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চোর কি মাইয়া জোর সে বলে। আপনি ভাবতে পারছেন কালকে কি ঘটে গেল পশ্চিমবঙ্গের বুকে? ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষ স্তম্ভিত। একজন মুখ্যমন্ত্রী যিনি আইনের রক্ষক, যিনি একাধারে পুলিশ মন্ত্রী, তিনি পুলিশকে সাথে নিয়ে গিয়ে একটা ফেডারেল এজেন্সি যেটা আইন অনুমোদিতভাবে সার্চ আর সিজার অপারেশন করছিল আইপ্যাকের একটি অফিসে, প্রতীক জৈনের অফিসে, এবং তার বাংলোতে কালকে একসাথে 10টা জায়গায় ইডি রেড করেছে। সেখানে আপনি ভাবতে পারছেন একজন মুখ্যমন্ত্রী দৌড়ে গিয়ে ইডি অফিসারদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়ে, হার্ড ডিস্ক ছিনিয়ে নিয়ে বুকের কাছে জড়িয়ে ধরে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। করা সম্ভব? মানে ইডির অফিসাররা সামনে দাঁড়িয়ে রয়েছেন, তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে একজন মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো, আমি ওনার কথাই কোট করে বলি, তৃণমূলের চেয়ারপারসন, কি করে সম্ভব? এটা কিভাবে হলো? মানে অমিতাভ দা তো কালকে সারাদিন এটা নিয়ে গলা তুলেছেন, আওয়াজ তুলেছেন, বামেরাও এই কথা বলছে, অনেকেই এই কথা বলছেন, এটা কি করে পসিবল হলো, কি করে? ঠিক এতেও মমতা ব্যানার্জির প্রুডেন্ট একটা পলিটিক্যাল মুভ। প্রথমে কে গেছিল আপনি যদি সিকোয়েন্সটা দেখেন, প্রথমে একজন ডিএসপি গেছিল, আমার নামটা মনে নেই, পীতাম্বর না কি নাম জানো, তারপর মানে সাউথের যিনি ডিসিপি, তার মিনিট 5 মধ্যে গিয়ে পৌঁছালেন কলকাতার পুলিশ কমিশনার। তারা দুজনে ইডির অফিসাররা তাদেরকে ব্রিফ করলো কি জন্য তারা সার্চ সিজার করছে, তাদের কি রিকোয়ার্ড পারমিশন রয়েছে, তাদের সমস্ত কিছু ব্রিফ করা হলো। 12টা 15 উইদিন 30 মিনিট সোজা মমতা ব্যানার্জি ওইখানে ফোর্সফুলি ঢুকে গেলেন, এবং যে সার্চ থেকে যে সিজ করা এলিমেন্টগুলো, যে আর্টিকেলগুলো ছিল, কারোর সাথে কোনো রকম তোয়াক্কা না করে তিনি ডাইরেক্ট হাতে তুলে নিয়ে বেরিয়ে এলেন। আপনি বলছেন সংবিধান ভেঙেছেন, আপনি বলছেন সংবিধান, আপনারা বলছেন সংবিধান উনি ভেঙেছেন, নিয়ম ভেঙেছেন, আইন ভেঙেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি যা করেছি বেশ করেছি, ঠিক করেছি। অমিতাভ দা কি বলছেন? হ্যাঁ, দেখুন, উনি তৃণমূল সুপ্রিমো হিসাবে যা বলছেন আমি মনে করি ওর দিক থেকে সেটা বলাটাই স্বাভাবিক। এখন আমাদের প্রশ্ন যে একটা খুব পরিষ্কার কথা বলি, উনি বেআইনি কাজ করেছেন। একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যেভাবে কেন্দ্রীয় সরকারের এজেন্সির কাজ করতে বাধা দিয়েছেন, তার কাছ থেকে ল্যাপটপ, তার কাছ থেকে হার্ড ডিস্ক, তার কাছ থেকে বিভিন্ন নথি, মোবাইল সব ছিনিয়ে নিয়ে গেছেন, এটা অভূতপূর্ব। আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে সেই সময় ইডি কি হাতে চুরি পড়ে বসেছিল? ইডির যে অফিসারগুলো গেছিলো তারা কি অত্যন্ত দুর্বল কোনো জায়গা থেকে এসেছে, ভূভুক্ষ দেশ থেকে এসেছে, যে তাদের গায়ে কোনো শক্তি ছিল না সেটাকে বাধা দেওয়ার মতন? মমতা বন্দ্যোপাধ্যায় এতজন 20 জন অফিসার কালকে গেছিলো, এই 20 জন অফিসারকে দাঁড় করিয়ে রেখে তাদের হাত থেকে সব নথিগুলো নিয়ে এলো। এটা দেখে আমার একটা কথা পরিষ্কার মনে হচ্ছে যে এটা যেন টম অ্যান্ড জেরি। আমার মেয়ে খুব ভালোবাসতো ছোটোবেলায় টম অ্যান্ড জেরি দেখতে। এই টম অ্যান্ড জেরির মতন একটা নাটক চলছে, একটা ছেলে মানুষই খেলা চলছে। আমি এখানে একটু থামাই। আমাদের সঙ্গে সুদীপ রাহা, তৃণমূল মুখপাত্র, ইতিমধ্যে যোগদান করেছেন। আমি আসবো অরিজিৎ দা, তার আগে সুদীপের কাছ থেকে একটু জানি টম অ্যান্ড জেরি শো অমিতাভ দা বলছেন। না, আমি বিষয়টা টম অ্যান্ড জেরি যিনি বলে থাকেন বাংলার জন্য বিষয়টা খুব সিরিয়াস বিষয়। তার কারণ আমরা দেখেছি 2014 সালের পর থেকে বাংলা দখল করবার জন্য বিজেপি যখন দেখেছে যে মেরুকরণের রাজনীতি বাংলায় ফেল করেছে, যখন দেখেছে যে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে দাঙ্গা করে বাংলা নির্বাচন অন্যান্য রাজ্যের মতো জেতা যাবে না, তারপর থেকে বিজেপি কখনো ইডি, কখনো সিবিআই, কখনো ইলেকশন কমিশন,
কখনো সিআরপিএফ, কখনো সিআইএসএফ, এই সব শক্তি দিয়ে। আপনি বলুন না, 8 বছর আগের একটা পুরনো মামলা নির্বাচনের 1.5 মাস আগে ইডির মনে পড়লো কেন? কেন এতদিন ধরে কোনো তদন্ত হলো না? আর আমি আপনাদের চ্যানেলে খুব পরিষ্কারভাবে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিস্টের অফিসে আপনি ঢুকে যাবেন বিনা নোটিশে, তৃণমূলের প্রার্থী তালিকা গুটিয়ে নিয়ে চলে আসবেন, আর আমরা দাঁড়িয়ে থাকবো। এটা চন্দ্রবাবু নাইডুর দল নয়, এটা রাহুল গান্ধী। কিন্তু সুদীপ, একটা কথা এখানে জিজ্ঞাসা করি, অনেকে এই কথাও বলছেন যে আইপ্যাকের মতো সংস্থা তারা কিন্তু এত কাগজে কলমে এত তথ্য রাখে না, মানে ডেটাবেস, আমি বলবো ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে ধরো কম্পিউটার বা ল্যাপটপ বা এই গেজেটগুলোতেই তারা তাদের বেশি তথ্য সংগৃহীত রাখে। হ্যাঁ, রাখে। আমি তো আপনাকে বলছি, একজন ইডির অফিসার আমাদের স্ট্র্যাটেজিস্টের অফিসে ঢুকে পার্টির তথ্য, সেই তথ্য কোনো বিজেপির নেতাকে হোয়াটসঅ্যাপ করবেন আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা হয় নাকি? আপনি, আপনার হাতে ক্ষমতা এত, অমিত শাহ দপ্তর, তিনি এসছেন, অমিত শাহ পাঠিয়েছেন তৃণমূলকে হারানোর জন্য, তৃণমূলকে মেলাইন করবার জন্য, তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করবার জন্য। তার ক্ষমতা যদি থাকে কিছু করতে দেখান। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ তোমার কথা থেকেই মনে পড়ে গেল হঠাৎ করে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা মারাত্মক অভিযোগ করেছেন।